উত্তর দিনাজপুরের খবরে নজর রাখা যাক, কারণ চোপড়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেস কর্মীর মৃত্যু ঘিরে পথ অবরোধ, একাধিক বাড়িতে আগুন। গতকাল লক্ষ্মীপুরে কংগ্রেস তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ হন কংগ্রেস কর্মী শাহিদ আলম। আজ ভোর রাতে শাহিদ আলমের মৃত্যু হয় এবং তারপরেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে চোপড়ার এই এলাকায়। উত্তম পাল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। উত্তম, কি বলছেন যারা এই মুহূর্তে পথ অবরোধ করেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা? অতনু, শাহিদ আলম কংগ্রেস কর্মী মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়িতে। সেই মৃত্যুর খবর চোপড়ায় লক্ষ্মীপুরে ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও এলাকায় এখনো ঢুকতে পারেনি। বহু মানুষ সেখানে, অর্থাৎ উত্তেজিত জনতা সেই এলাকা ঘিরে রেখেছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছচ্ছে। অতনু, ধন্যবাদ উত্তম। আজ বিকেলের মধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে, সেই খবরে এবার নজর রাখা যাক। কারণ এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে পুরনো প্রার্থীতেই ভরসা রাখছে তৃণমূল। সম্ভবত চেনা মুখেই ভরসা রাখা হচ্ছে, তবে কয়েকটি ক্ষেত্র ছাড়া প্রার্থী বদল সম্ভবত হচ্ছে না। হয়তো কয়েকটি ক্ষেত্রে প্রার্থী বদল হলেও হতে পারে, যেমন বিষ্ণুপুর এবং বোলপুরের প্রার্থী বদল হচ্ছে। বিষ্ণুপুরের সৌমিত্র খাঁর জায়গায় নতুন প্রার্থী সম্ভবত বাঁকুড়া থেকে প্রার্থী করা হবে। এদিকে বোলপুরে অনুপম হাজরার বদলেও নতুন প্রার্থী। আর কি কি খবর জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কালীঘাট থেকে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, শিলমোহর পর্বে, আনুষ্ঠানিক শিলমোহর পর্বে হয়তো আজ বিকেলের মধ্যেই কারা কারা এবার তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন, তবে তার আগে এখনো পর্যন্ত জোর জল্পনা, বেশ কিছু নতুন মুখ নিয়ে জল্পনা রয়েছে, বাদ যেতে পারেন এমন কিছু নাম নিয়েও এখনো পর্যন্ত সূত্র মারফত ঠিক কি কি জানা যাচ্ছে? একেবারে নির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১টার সময় নির্বাচনী কমিটির ১২ জন সদস্য এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য জেলার সভাপতিদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। খুব স্বাভাবিকভাবেই প্রার্থী তালিকা চূড়ান্তকরণ এবং প্রার্থী তালিকা ঘোষণার আগে দলের গণতান্ত্রিক রীতিনীতি মেনে একবার শীর্ষ পর্যায়ের এই আলোচনার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির এবং একই সঙ্গে বাংলার রাজনৈতিক মহল। এবারের নির্বাচনী লড়াইকে একদিকে যেমন বিজেপি বাংলাকে টার্গেট করেছে তাদের রাজনৈতিক টার্গেট হিসেবে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ৪২-৪২-এর ডাক দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এবারের যে নির্বাচনী যুদ্ধ, সেই নির্বাচনী যুদ্ধ কিন্তু অত্যন্ত রাজনৈতিক যুদ্ধ তৃণমূল কংগ্রেসের কাছে। তাই স্বাভাবিকভাবে প্রার্থী তালিকা নিয়ে যে জল্পনায় যে নামগুলো উঠে আসছে তা থেকে, ট্রেন্ড থেকে কিন্তু একটা পরিষ্কার যে এবছরের প্রার্থী তালিকা বাছবার ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচিত, পরীক্ষিত রাজনৈতিক কর্মীদেরকেই কিন্তু খুব বেশিভাবে বেছে নিচ্ছেন বলে প্রাথমিকভাবে জল্পনা। সেক্ষেত্রে বহু এমএলএ, বহু বিধায়ক যারা এই মুহূর্তে বিধায়ক আছেন, সেই বিধায়করা কিন্তু হতে পারেন লোকসভার প্রার্থী। যেমন মহুয়া মৈত্রের নাম শোনা যাচ্ছে কৃষ্ণনগর কেন্দ্র থেকে, যেমন বিষ্ণুপুর কেন্দ্রে শোনা যাচ্ছে শ্যামল সাত্রার নাম, বাঁকুড়া কেন্দ্রে শোনা যাচ্ছে সমীর চক্রবর্তী বা সম্পাদলিপা, এরা সবাই কিন্তু বিধায়ক। অন্যদিকে রাজ্যসভার এক সদস্যকে মেদিনীপুরে প্রার্থী করতে পারে দল, রাজ্যসভা থেকে তাকে লোকসভায় প্রার্থী করা হতে পারে। সব মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক পরীক্ষিত কর্মীদেরকে কিন্তু এইবারের এই যুদ্ধে, এই পরীক্ষিত যুদ্ধের নামানো হচ্ছে। সব মিলিয়ে আমরা দেখেছিলাম যে গতবারে যে প্রার্থী তালিকার, সেখানে চলচ্চিত্র জগতের তারকা সমাবেশ ছিল প্রচুর পরিমাণে। তারকা বেশ কিছু প্রার্থী এবারেও থাকছেন, তবে তারকার থেকেও এবারে কিন্তু রাজনৈতিক কর্মীদেরই বেশি রকম অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। সব মিলিয়ে এই মুহূর্তে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। সৌরভ গুহ প্রতিনিধি আমাদের সঙ্গে কালীঘাট থেকে ছিলেন এবং আমাদের জানাচ্ছিলেন আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সরাসরি নজর থাকবে সবার কালীঘাটে, কারণ সেখান থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে এবারে তৃণমূলের।
এদিকে প্রার্থী তালিকা নিয়ে জটিলতা, তার কারণ গতকাল রাত থেকে এখনো পর্যন্ত দিল্লিতে বিজেপির দুই নেতা, রাজ্য বিজেপির দুই নেতা মুকুল রায় এবং দিলীপ ঘোষ তারা রয়েছেন। তারা একটা প্রার্থীদের নামের একটা তালিকা নিয়ে গিয়েছেন এবং সেখানে অমিত শাহর সঙ্গে বৈঠক হচ্ছে। গতকাল অনেক রাত পর্যন্ত বৈঠক হয়েছে, তারপর এখনো বৈঠক, দফায় দফায় বৈঠক চলছে। কিছু এখনো পর্যন্ত সিদ্ধান্ত জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকার দিকেই বিজেপির নজর রয়েছে। অর্থাৎ তৃণমূল তার প্রার্থী তালিকা প্রকাশ করলে তারপরেই তালিকা চূড়ান্ত করবে বিজেপি নেতৃত্ব। তবে কারা কারা থাকতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তার কারণ একটা নামের তালিকা নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে অমিত শাহর সঙ্গে। এদিকে মোদির গড়ে অর্থাৎ গুজরাতে আছে রাহুল, প্রিয়ঙ্কা, সোনিয়া। আজ গুজরাতে সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক থাকবে, যে বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থাকবেন। কংগ্রেসে যোগ দিতে পারেন আজই হার্দিক পটেল। তিনি টুইট করে জানিয়েছেন আজই রাহুলের উপস্থিতিতে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন। প্রতিনিধি প্রণব पटेल আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন গুজরাত থেকে। প্রণব जी, पहली बात तो यह है कि लगभग 6 दशक बाद फिर से कांग्रेस वर्किंग कमेटी का बैठक हो रहा है वहां पे, मतलब अहमदाबाद में, वहां पे स्टेडियम में। इस बैठक को लेके अभी तक क्या क्या जानकारी मिल रहा है, मतलब अभी तक कितना उत्साह दिखाई दे रहा है? जी, मैं आपको बता दूं कि 6 दशकों के बाद दूसरी बार गुजरात में सीडब्ल्यूसी की बैठक मिलने वाली है और सब शीर्ष नेतृत्व, राहुल गांधी हो, सोनिया गांधी हो, प्रियंका गांधी हो, मनमोहन सिंह हो या अन्य दिग्गज नेता जो कांग्रेस के, वो पहुंच चुके हैं अहमदाबाद। और सीडब्ल्यूसी की बैठक जहां पर होने वाली है वो है सरदार स्मारक मेमोरियल ट्रस्ट, जो सरदार की जो एक माना जा रहा है कि म्यूजियम है, म्यूजियम में वो ये कार्यक्रम हो रहा है। वहां पर सीडब्ल्यूसी की बैठक है, वहां पर सब नेता पहुंच गए हैं। माना जा भी रहा है कि यहाँ पर 4 राजकीय ठहराव भी होंगे। इसमें विदेश नीति होगी, आर्थिक नीति होगी और जो वर्तमान स्थिति चल रही है देश की, और साथ में ही जो रोजगार है, जो बेरोजगारी बढ़ी है देश में, वो 4 ठहराव यहाँ पर किए जाएंगे। और 4 ठहराव के ऊपर ये माना भी जा रहा है कि राजनीति तय करेगी कांग्रेस। यहाँ से गुजरात बना एपी सेंटर रहा हुआ है हर बार हर चुनाव में, कि गुजरात से ही बिलोंग करते हैं देश के पीएम नरेंद्र मोदी और साथ में ही राष्ट्रीय अध्यक्ष अमित शाह जो बीजेपी के हैं। तो यहाँ से ही उनको घेरने की रणनीति कांग्रेस बना रही, इसीलिए पूरा गांधी परिवार, पूरी कांग्रेस आज गुजरात की मेहमान बनी हुई है। और यहाँ से ही वो लोकसभा चुनाव का आगाज यहाँ से होने वाला है और इसीलिए गुजरात की पसंदगी है। दूसरी बड़ी बात यहाँ पर आ रही है कि गुजरात क्यों? गुजरात इसलिए कि क्योंकि ये सरदार और गांधी की भूमि मानी जा रही है। दोनों जगह पर गए, पहले पूरा कांग्रेस नेतृत्व है वो गांधी आश्रम गया था, वहां पर प्रार्थना सभा हुई, 1 घंटे तक वहां पर समय बिताया राहुल गांधी, सोनिया गांधी और सब वरिष्ठ नेताओं ने। उसके बाद यहाँ पर सरदार स्मारक है, वहां पर आए। उनसे पहले यहाँ पर एक शहीद स्मारक भी है, जिस तरह पुलवामा में जो घटना हुई, कई जवान अपने शहीद हुए हैं, तो उनको भी श्रद्धांजलि गांधी परिवार ने यहाँ पर दी है, कांग्रेस पार्टी ने दी है। तो वहीं से सब लोग यहाँ पर आए हैं और ये आप देख सकते हैं कि सीडब्ल्यूसी की बैठक स्टार्ट होने वाली है। सब शीर्ष नेता सीडब्ल्यूसी की बैठक में पहुंच गए हैं, अपना जो स्थान है वो ले लिया है। जी शुक्रिया।